শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। ষষ্ঠ অধ্যায়, প্রথম পাদ। ঠাকুর ও নরেন্দ্রনাথের অলৌকিক সম্বন্ধ। নরেন্দ্র ঠাকুরের পূত সঙ্গ কতকাল লাভ করিয়াছিলেন। দীর্ঘ 5 বৎসরকাল শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের পূত সহবাস লাভে ধন্য হইয়াছিলেন। পাঠক হয়তো ইহাতে বুঝিবেন যে আমরা বলিতেছি তিনি ওই কয় বর্ষ নিরন্তর দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীপদপ্রান্তে অতিবাহিত করিয়াছিলেন। তাহা নহে, কলিকাতাবাসী অন্য সকল ভক্তগণের ন্যায় তিনিও ওই কয় বৎসর বাটি হইতেই ঠাকুরের নিকটে গমনাগমন করিয়াছিলেন। তবে এ কথা নিশ্চয় যে প্রথম হইতে ঠাকুরের অশেষ ভালোবাসার অধিকারী হওয়ায় ওই কয় বৎসর তিনি ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত করিয়াছিলেন। প্রতি সপ্তাহে 1 বা 2 দিবস তথায় গমন এবং অবসর পাইলে 2-4 দিন বা ততোধিক কাল তথায় অবস্থান করা নরেন্দ্রনাথের জীবনে ক্রমে একটা প্রধান কর্ম হইয়া উঠিয়াছিল। সময়ে সময়ে ওই নিয়মের যে ব্যতিক্রম হয় নাই তাহা নহে, কিন্তু ঠাকুর তাহার প্রতি প্রথম হইতে বিশেষভাবে আকৃষ্ট হইয়া তাহাকে ওই নিয়ম বড় একটা ভঙ্গ করিতে দেন নাই। কোনো কারণে নরেন্দ্রনাথ 1 সপ্তাহ দক্ষিণেশ্বরে না আসিতে পারিলে ঠাকুর তাহাকে দেখিবার জন্য এককালে অধীর হইয়া উঠিতেন এবং উপর্যুপরি সংবাদ পাঠাইয়া তাহাকে নিজ সকাশে আনয়ন করিতেন, অথবা স্বয়ং কলিকাতায় আগমন পূর্বক তাহার সহিত কয়েক ঘণ্টাকাল অতিবাহিত করিয়া আসিতেন। আমাদের যতদূর জানা আছে, ঠাকুরের সহিত পরিচিত হইবার পরে প্রথম 2 বৎসর ওইরূপে নরেন্দ্রের দক্ষিণেশ্বরে নিয়মিত গমনাগমনের বড় একটা ব্যতিক্রম হয় নাই। কিন্তু বিএ পরীক্ষা দিবার পরে 1884 খ্রিস্টাব্দের প্রথম ভাগে পিতার সহসা মৃত্যু হইয়া সংসারের সমস্ত ভার যখন তাহার স্কন্ধে নিপতিত হইল, তখন নানা কারণে কিছুদিনের জন্য তিনি পূর্বোক্ত নিয়ম ভঙ্গ করিতে বাধ্য হইয়াছিলেন। নরেন্দ্রের সহিত ঠাকুরের উক্তকালের আচরণের 5টি বিভাগ। সে যাহা হোক, উক্ত 5 বৎসরকাল ঠাকুর যেভাবে নরেন্দ্রনাথের সহিত মিলিত হইয়াছিলেন তাহার আলোচনায় প্রবৃত্ত হইলে উহাতে 5টি প্রধান বিভাগ নয়নগোচর হয়। প্রথম, দেখা যায় ঠাকুর তাহার অলৌকিক অন্তর্দৃষ্টি সহায়ে প্রথম সাক্ষাৎ হইতে বুঝিতে পারিয়াছিলেন নরেন্দ্রনাথের ন্যায় উচ্চ অধিকারী আধ্যাত্মিক রাজ্যে বিরল, এবং বহুকাল সঞ্চিত গ্লানি দূরপূর্বক সনাতন ধর্মকে যুগ প্রয়োজন সাধনানুযায়ী করিয়া সংস্থাপন রূপ যে কার্যে শ্রী শ্রী জগদম্বা তাহাকে নিযুক্ত করিয়াছেন তাহাতে বিশেষ সহায়তা করিবার জন্যই শ্রীযুত নরেন্দ্র জন্ম পরিগ্রহ করিয়াছেন। দ্বিতীয়, অসীম বিশ্বাস ও ভালোবাসায় তিনি নরেন্দ্রনাথকে চিরকালের নিমিত্ত আবদ্ধ করিয়াছিলেন। তৃতীয়, নানাভাবে পরীক্ষা করিয়া তিনি বুঝিয়া লইয়াছিলেন যে তাহার অন্তর্দৃষ্টি নরেন্দ্রনাথের মহত্ব এবং জীবনোদ্দেশ্য সম্বন্ধে তাহার নিকটে মিথ্যা সাক্ষ্য প্রদান করে নাই। চতুর্থ, নানাভাবে শিক্ষা প্রদানপূর্বক তিনি নরেন্দ্রনাথকে উক্ত সুমহান জীবনোদ্দেশ্য সাধনের উপযোগী যন্ত্রস্বরূপে গঠিত করিয়া তুলিয়াছিলেন। পঞ্চমত, শিক্ষার পরিসমাপ্তি হইলে অপরোক্ষ বিজ্ঞান সম্পন্ন নরেন্দ্রনাথকে তিনি কিরূপে ধর্ম সংস্থাপন কার্যে অগ্রসর হইতে হইবে তদ্বিষয়ে উপদেশ প্রদানপূর্বক পরিণামে উক্ত কার্যের এবং নিজ সঙ্ঘের ভার তাহার হস্তে নিশ্চিন্ত মনে অর্পণ করিয়াছিলেন। অদ্ভুত দর্শন হইতে ঠাকুরের নরেন্দ্রের উপর বিশ্বাস ও ভালোবাসা। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বর আগমনের স্বল্পকাল পূর্বে তদীয় মহত্ব পরিচায়ক কয়েকটি অদ্ভুত দর্শন ঠাকুরের অন্তর্দৃষ্টির সম্মুখে প্রতিভাত হইয়াছিল। উহাদিগের প্রভাবেই তিনি নরেন্দ্রকে প্রথম হইতে অসীম বিশ্বাস ও ভালোবাসার নয়নে নিরীক্ষণ করিয়াছিলেন।
ওই বিশ্বাস ও ভালোবাসা তাহার হৃদয়ে আজীবন সমভাবে প্রবাহিত থাকিয়া নরেন্দ্রনাথকে তাহার প্রেমে আবদ্ধ করিয়া ফেলিয়াছিল। অতএব বুঝা যাইতেছে, বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে সর্বদা দণ্ডায়মান থাকিয়া ঠাকুর নরেন্দ্রকে শিক্ষা প্রদান ও সময়ে সময়ে পরীক্ষা করিতে অগ্রসর হইয়াছিলেন। নরেন্দ্রকে পরীক্ষা করিবার কারণ। প্রশ্ন হইতে পারে, যোগদৃষ্টি সহায়ে নরেন্দ্রনাথের মহত্ব এবং জীবনোদ্দেশ্য জানিতে পারিয়াও ঠাকুর তাহাকে পরীক্ষা করিতে অগ্রসর হইয়াছিলেন কেন? উত্তরে বলা যাইতে পারে, মায়ার অধিকারে প্রবিষ্ট হইয়া দেহধারণ করিলে মানব সাধারণের কথা ঠাকুরের ন্যায় দেবমানবদিগের দৃষ্টিও স্বল্প বিস্তর পরিচ্ছিন্ন হইয়া দৃষ্ট বিষয়ে ভ্রম সম্ভাবনা উপস্থিত করে। এজন্যই কখনো কখনো ঐরূপ পরীক্ষার আবশ্যক হইয়া থাকে। ঠাকুর আমাদিগকে ওই বিষয় বুঝাইতে যাইয়া বলিতেন, খাদ না থাকিলে গড়ন হয় না, অথবা বিশুদ্ধ স্বর্ণের সহিত অন্য ধাতু মিলিত না করিলে যেমন উহাতে অলঙ্কার গঠন করা চলে না, সেইরূপ জ্ঞান প্রকাশক শুদ্ধ সদ্গুণের সহিত রজ ও তমগুণ কিঞ্চিত মাত্র মিলিত না হইলে উহা হইতে অবতার পুরুষদিগের ন্যায় দেহ ও মনও উৎপন্ন হইতে পারে না। ঠাকুরের সাধনকালের আলোচনা করিতে যাইয়া আমরা ইতঃপূর্বে দেখিয়াছি, শ্রী শ্রী জগদম্বার কৃপায় অদ্ভুত জ্ঞান প্রকাশ উপস্থিত হইয়া অলৌকিক দর্শন সমূহ তাহার জীবনে উপস্থিত হইলেও তিনি কত সময়ে ওই সকল দর্শন সম্বন্ধে সন্দিহান হইয়া পুনরায় পরীক্ষা করিয়া তবে উহাদিগকে নিশ্চিন্ত মনে গ্রহণ করিতে সমর্থ হইয়াছিলেন। অতএব নরেন্দ্রনাথের সম্বন্ধেও তাহার যে সকল অদ্ভুত দর্শন এখন উপস্থিত হইয়াছিল, সে সকলকেও তিনি যে পরীক্ষাপূর্বক গ্রহণ করিবেন, ইহাতে বিচিত্র কি আছে? ঠাকুর নরেন্দ্রকে যেভাবে দেখিতেন। নরেন্দ্রনাথের প্রতি ঠাকুরের আচরণের 5টি বিভিন্ন বিভাগ পূর্বোক্ত রূপে নির্দিষ্ট হইলেও উহাদিগের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা, পরীক্ষা এবং শিক্ষা প্রদান রূপ 3টি বিভাগের কার্য যে প্রায় যুগপৎ আরব্ধ হইয়াছিল, এ কথা স্বীকার করিতে হয়। উক্ত 3 বিভাগের মধ্যে প্রথম বিভাগের কার্যের অথবা নরেন্দ্রনাথের প্রতি ঠাকুরের অসীম বিশ্বাস ও ভালোবাসার পরিচয় আমরা ইতঃপূর্বে পাঠককে সংক্ষেপে দিয়াছি। ওই বিষয়ের আরও অনেক কথা আমাদিগকে পরে বলিতে হইবে, কারণ এখন হইতে ঠাকুরের জীবন নরেন্দ্রনাথের জীবনের সহিত যেরূপ বিশেষভাবে জড়িত হইয়াছিল, তাহা শ্রীচরণাশ্রিত অন্য কোনো ভক্তের জীবনের সহিত উহা ইতঃপূর্বে আর কখনো ওইরূপে মিলিত হয় নাই। কথিত আছে, ভগবান ঈশা তাহার কোনো শিষ্য প্রবরের সহিত মিলিত হইবা মাত্র বলিয়াছিলেন, পর্বত সদৃশ অচল অটল শ্রদ্ধা সম্পন্ন এই পুরুষের জীবনকে ভিত্তি স্বরূপে অবলম্বন করিয়া আমি আমার আধ্যাত্মিক মন্দির গঠিত করিয়া তুলিব। নরেন্দ্রনাথের সহিত মিলিত হইয়া ঠাকুরের মনেও ঐরূপ ভাব দৈব প্রেরণায় প্রথম হইতেই উপস্থিত হইয়াছিল। ঠাকুর দেখিয়াছিলেন নরেন্দ্র তাহার বালক, তাহার সখা, তাহার আদেশ পালন করিতেই সংসারে জন্মগ্রহণ করিয়াছে এবং তাহার ও তাহার জীবন পূর্ব হইতে চিরকালের মতো প্রণয়ী যুগলের ন্যায় অবিচ্ছিন্ন প্রেমবন্ধনে সম্বন্ধ হইয়া রহিয়াছে। তবে ওই প্রেম উচ্চ আধ্যাত্মিক প্রেম, যাহা প্রেমাস্পদকে সর্বপ্রকার স্বাধীনতা প্রদান করিয়াও যুগে যুগে আপনার করিয়া রাখে, যাহাতে আপনার জন্য কিছু না চাহিয়া পরস্পর পরস্পরকে যথা সর্বস্ব দানেই কেবলমাত্র পরিতৃপ্তি লাভ করে। বাস্তবিক ঠাকুর ও নরেন্দ্রনাথের মধ্যে আমরা অহেতুক প্রেমের যেরূপ অভিনয় দেখিয়াছি, সংসার ইতঃপূর্বে আর কখনো ঐরূপ দেখিয়াছে কিনা সন্দেহ। সেই অলৌকিক প্রেমাভিনয়ের কথা পাঠককে যথাযথভাবে বুঝাইবার আমাদের সামর্থ্য কোথায়? তথাপি সত্যানুরোধে উহার আভাস প্রদানের চেষ্টা মাত্র করিয়া আমরা নরেন্দ্রনাথের সহিত ঠাকুরের সর্বপ্রকার আচরণের আলোচনায় প্রবৃত্ত হইতেছি। নরেন্দ্রের সম্বন্ধে সাধারণের ভ্রম ধারণা। ঠাকুরের একনিষ্ঠা, ত্যাগ এবং পবিত্রতা দেখিয়া নরেন্দ্রনাথ যেমন তাহার প্রতি প্রথম দিন হইতে আকৃষ্ট হইয়াছিলেন,
ঠাকুরও বোধহয় তেমনি যুবক নরেন্দ্রনাথের অসীম আত্মবিশ্বাস, তেজস্বিতা এবং সত্যপ্রিয়তা দর্শনে মুগ্ধ হইয়া প্রথম দর্শন হইতে তাহাকে আপনার করিয়া লইয়াছিলেন। যোগদৃষ্টি সহায়ে নরেন্দ্রনাথের মহত্ব ও উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে ঠাকুর যাহা দর্শন করিয়াছিলেন, তাহা গণনায় না আনিয়া যদি আমরা এই পুরুষ প্রবরের পরস্পরের প্রতি অদ্ভুত আকর্ষণের কারণ অন্বেষণে প্রবৃত্ত হই, তাহা হইলে পূর্বোক্ত কথাই প্রতীয়মান হয়। অন্তর্দৃষ্টি শূন্য জনসাধারণ শ্রীযুত নরেন্দ্রের অদ্ভুত আত্মবিশ্বাসকে দম্ভ বলিয়া, অসীম তেজস্বিতাকে ঔদ্ধত্য বলিয়া এবং কঠোর সত্যপ্রিয়তাকে মিথ্যা ভান অথবা অপরিণত বুদ্ধির নিদর্শন বলিয়া ধারণা করিয়াছিল। লোক প্রশংসা লাভে তাহার একান্ত উদাসীনতা, স্পষ্টবাদিতা, সর্ববিষয়ে নিঃসংকোচ স্বাধীন ব্যবহার এবং সর্বোপরি কোনো কার্য কাহারও ভয়ে গোপন না করা হইতেই তাহারা যে ঐরূপ মীমাংসায় উপনীত হইয়াছিল, এ কথা নিঃসন্দেহ। আমাদের মনে আছে, শ্রীযুত নরেন্দ্রের সহিত পরিচিত হইবার পূর্বে তাহার জনৈক প্রতিবেশী তাহার কথা উল্লেখ করিয়া একদিন আমাদিগকে বলিয়াছিলেন, এই বাটিতে একটা ছেলে আছে, তাহার মতো ত্রিপণ্ড ছেলে কখনো দেখি নাই। বিএ পাশ করেছে বলে যেন ধরাকে সরা দেখে। বাপ খুড়োর সামনেই তবলায় চাঁটি দিয়ে গান ধরলে, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে দিয়েই চুরুট খেতে খেতে চলল। এইরূপ সকল বিষয়ে ঠাকুরের নিকট হইতে গ্রন্থকারে নরেন্দ্রের প্রশংসা শ্রবণ। উহার স্বল্পকাল পরে ঠাকুরের শ্রী পদপ্রান্তে উপস্থিত হইয়া একদিন, বোধহয় সেদিন আমরা দ্বিতীয় বা তৃতীয়বার দক্ষিণেশ্বরে আগমন করিয়া তাহার পূর্ণ দর্শন লাভে ধন্য হইয়াছিলাম। আমরা নরেন্দ্রনাথের গুণানুবাদ এইরূপে শুনিতে পাইয়াছিলাম। রতন নামক যদুলাল মল্লিকের উদ্যানবাটির প্রধান কর্মচারীর সহিত কথা কহিতে কহিতে আমাদিগকে দেখাইয়া ঠাকুর বলিয়াছিলেন, এরা সব ছেলে মন্দ নয়, 1.5টা পাশ করিয়াছে, শিষ্ট শান্ত, কিন্তু নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখিতে পাইলাম না। যেমন গাইতে বাজাতে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে কইতে, আবার তেমনি ধর্ম বিষয়ে। সে রাত ভোর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না। আমার নরেন্দ্রের ভিতর এতটুকু মেকি নাই, বাজিয়ে দেখো টং টং করছে। আর সব ছেলেদের দেখি যেন চোখ কান টিপে কোনো রকমে 2-3টে পাশ করেছে, ব্যাস এই পর্যন্ত। ওই করতেই যেন তাদের সমস্ত শক্তি বেরিয়ে গেছে। নরেন্দ্রের কিন্তু তা নয়, হেসে খেলে সব পাশ করে। পাশ করাটা যেন তার কাছে কিছুই নয়, সে যথার্থ ব্রহ্মজ্ঞানী। ধ্যান করতে বসে তার জ্যোতির দর্শন হয়। সাধে নরেন্দ্রকে এত ভালোবাসি। ঐরূপ শ্রবণে মুগ্ধ হইয়া নরেন্দ্রনাথের সহিত পরিচিত হইবার মানসে আমরা তাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মহাশয়, নরেন্দ্র কোথায় থাকে? তদুত্তরে ঠাকুর বলিয়াছিলেন, নরেন্দ্র বিশ্বনাথ দত্তের পুত্র, বাড়ি সিমলায়। পরে কলিকাতায় ফিরিয়া অনুসন্ধান করিয়া জানিয়াছিলাম, আমরা ইতঃপূর্বে প্রতিবেশীর নিকট হইতে যাহার সম্বন্ধে পূর্বোক্ত নিন্দাবাদ শুনিয়াছিলাম, সেই যুবকই ঠাকুরের বহু প্রশংসিত নরেন্দ্রনাথ। বিস্মিত হইয়া আমরা সেদিন ভাবিয়াছিলাম, বাহিরের কতকগুলি কার্যমাত্র অবলম্বন করিয়া আমরা সময়ে সময়ে অপরের সম্বন্ধে কতদূর অন্যায় সিদ্ধান্ত করিয়া বসি। প্রথম দর্শন দিবসে নরেন্দ্রের সম্বন্ধে গ্রন্থকারের ভ্রম ধারণা। পূর্বোক্ত প্রসঙ্গে আরেকটি কথা এখানে বলিলে মন্দ হইবে না। ঠাকুরের শ্রীমুখে নরেন্দ্রনাথের ঐরূপ গুণানুবাদ শুনিবার কয়েক মাস পূর্বে জনৈক বন্ধুর ভবনে শ্রীযুত নরেন্দ্রের দর্শন লাভ একদিন আমাদিগের ভাগ্যে উপস্থিত হইয়াছিল। সেদিন তাহাকে দর্শন মাত্রই করিয়াছিলাম। ভ্রম ধারণাবশত তাহার সহিত আলাপ করিতে অগ্রসর হই নাই। কিন্তু তাহার সেই দিনকার কথাগুলি
এমন গভীরভাবে আমাদিগের স্মৃতিতে মুদ্রিত হইয়া গিয়াছে যে এতকাল পরেও উহাদিগকে যেন কাল শুনিয়াছি এইরূপ মনে হইয়া থাকে। কথাগুলি বলিবার পূর্বে যে অবস্থায় আমরা উহাদিগকে শ্রবণ করিয়াছিলাম তদ্বিষয়ে কিঞ্চিত আভাস পাঠককে দেওয়া কর্তব্য। নতুবা শ্রীযুত নরেন্দ্রের সম্বন্ধে সেদিন আমাদিগের কেন ভ্রম ধারণা উপস্থিত হইয়াছিল সে কথা বুঝিতে পারা যাইবে না। জনৈক বন্ধুর ভবনে নরেন্দ্রকে প্রথম দেখা। যে বন্ধুর আলয়ে আমরা সেদিন শ্রীযুত নরেন্দ্রকে দেখিয়াছিলাম তিনি তখন কলিকাতায় সিমলা পল্লীস্থ গৌরমোহন মুখার্জি লেনে নরেন্দ্রের বাসভবনের সম্মুখেই একটি দ্বিতল বাটি ভাড়া করিয়াছিলেন। স্কুলে পড়িবারকালে আমরা 4-5 বৎসর সহপাঠী ছিলাম। প্রবেশিকা পরীক্ষা দিবার 2 বৎসর পূর্বে তিনি বিলাত যাইবেন বলিয়া বোম্বাই পর্যন্ত গমন করিয়াছিলেন, কিন্তু নানা কারণে সমুদ্র পারে গমনে অসমর্থ হইয়া একখানি সংবাদপত্রের সম্পাদক হইয়াছিলেন এবং মধ্যে মধ্যে বাংলায় প্রবন্ধ ও কবিতা লিখিয়া পুস্তক সকল প্রণয়ন করিতেছিলেন। কিছুকাল পূর্বে তিনি বিবাহ করিয়াছিলেন এবং ওই ঘটনার পরে নানা লোকের মুখে শুনিতে পাইয়াছিলাম তাহার স্বভাব উচ্ছৃঙ্খল হইয়াছে এবং নানা অসৎ উপায়ে অর্থোপার্জন করিতে তিনি কুণ্ঠিত হইতেছেন না। ঘটনার সত্য বা মিথ্যা নির্ধারণ করিবার জন্যই আমরা সেদিন সহসা তাহার ভবনে উপস্থিত হইয়াছিলাম। ওই কালে নরেন্দ্রের বাহ্যিক আচরণ। ভৃত্যের দ্বারা সংবাদ পাঠাইয়া আমরা বাহিরের ঘরে উপবিষ্ট আছি, এমন সময়ে একজন যুবক সহসা সেই ঘরে প্রবিষ্ট হইলেন এবং গৃহস্বামীর পরিচিতের ন্যায় নিঃসংকোচে নিকটস্থ একটি তাকিয়ায় অর্ধশায়িত হইয়া একটি হিন্দি গীতের একাংশ গুনগুন করিয়া গাহিতে লাগিলেন। যতদূর মনে আছে গীতটি শ্রীকৃষ্ণ বিষয়ক, কারণ কানাই ও বাঁশরি এই দুটি শব্দ কর্ণে স্পষ্ট প্রবেশ করিয়াছিল। শৌখিন না হইলেও যুবকের পরিষ্কার পরিচ্ছদ, কেশের পারিপাট্য এবং উন্মনা দৃষ্টির সহিত কালার বাঁশরির গান ও আমাদিগের উচ্ছৃঙ্খল বন্ধুর সহ ঘনিষ্ঠতার সংযোগ করিয়া লইয়া আমরা তাহাকে বিশেষ সুনয়নে দেখিতে পাইলাম না। গৃহমধ্যে আমরা যে বসিয়া রহিয়াছি তদ্বিষয়ে কিছুমাত্র ভ্রুক্ষেপ না করিয়া তাহাকে ঐরূপ নিঃসংকোচ ব্যবহার এবং পরে তামাকু সেবন করিতে দেখিয়া আমরা ধারণা করিয়া বসিলাম আমাদিগের উচ্ছৃঙ্খল বন্ধুর ইনি একজন বিশ্বস্ত অনুচর এবং এইরূপ লোকের সহিত মিলিত হইয়াই তাহার অধঃপতন হইয়াছে। সে যাহা হোক, গৃহমধ্যে আমাদের অস্তিত্ব দেখিয়াও তিনি ঐরূপ বিষম উদাসীনতা অবলম্বন করিয়া আপনভাবে থাকায় আমরাও তাহার সহিত পরিচয়ে অগ্রসর হইলাম না। বন্ধুর সহিত নরেন্দ্রের সাহিত্য সম্বন্ধীয় আলাপ। কিছুক্ষণ পরে আমাদিগের বাল্যবন্ধু বাহিরে আসিলেন এবং বহুকাল পরে পরস্পরে সাক্ষাৎ লাভ করিলেও আমাদিগের 2-1টি কথামাত্র জিজ্ঞাসা করিয়াই পূর্বোক্ত যুবকের সহিত সানন্দে নানা বিষয়ে আলাপে প্রবৃত্ত হইলেন। তাহার ঐরূপ উদাসীনতা ভালো লাগিল না, তথাপি সহসা বিদায় গ্রহণ করাটা ভদ্রচিত নহে ভাবিয়া সাহিত্যসেবী বন্ধু যুবকের সহিত ইংরেজি ও বঙ্গ সাহিত্য সম্বন্ধে যে বাক্যালাপে নিযুক্ত হইয়াছিলেন আমরা তদ্বিষয়ে শ্রবণ করিতে লাগিলাম। উচ্চাঙ্গের সাহিত্য যথাযথ ভাব প্রকাশক হইবে এই বিষয়ে উভয়ে অনেকাংশে একমত হইয়া কথা আরম্ভ করিলেন। মনুষ্য জীবনে যে কোনো প্রকার ভাব প্রকাশ রচনাকেই সাহিত্য বলা উচিত কিনা তদ্বিষয়ে তাহাদের মতভেদ উপস্থিত হইয়াছিল। যতদূর মনে আছে সকল প্রকার ভাব প্রকাশ রচনাকেই সাহিত্য শ্রেণীভুক্ত করিবার পক্ষ আমাদিগের বন্ধু অবলম্বন করিয়াছিলেন এবং যুবক ওই পক্ষ খণ্ডনপূর্বক তাহাকে বুঝাইতে প্রয়াস পাইয়াছিলেন যে সু বা কু যে কোনো প্রকার ভাব যথাযথ প্রকাশ করিলেও রচনা বিশেষ যদি সুরুচি সম্পন্ন এবং কোনো প্রকার উচ্চাদর্শনের প্রতিষ্ঠাপক না হয় তাহা হইলে উহাকে কখনোই উচ্চাঙ্গের সাহিত্য শ্রেণীর মধ্যে পরিগণিত করা যাইতে পারে না। আপন পক্ষ সমর্থনের জন্য যুবক তখন চশোর হইতে আরম্ভ করিয়া যত খ্যাতনামা ইংরেজি ও বাংলা সাহিত্যের পুস্তক সকলের উল্লেখ করিয়া একে একে দেখাইতে লাগিলেন
তাহারা সকলেই ঐরূপ করিয়া সাহিত্য জগতে অমরত্ব লাভ করিয়াছে। উপসংহারে যুবক বলিয়াছিলেন, সু এবং কু সকল প্রকার ভাব উপলব্ধি করিলেও মানুষ তাহার অন্তরের আদর্শ বিষয়কে প্রকাশ করিতেই সর্বদা সচেষ্ট রহিয়াছে। আদর্শ বিশেষের উপলব্ধি ও প্রকাশ লইয়াই মানবদিগের ভিতর যত তারতম্য বর্তমান। দেখা যায় সাধারণ মানব রূপরসাদি ভোগ সকলকে নিত্য ও সত্য ভাবিয়া তল্লাভকেই সর্বদা জীবনোদ্দেশ্য করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছেন। দে আইডিয়ালাইজ হোয়াট ইজ অ্যাপারেন্টলি রিয়েল। পশুদিগের সহিত তাহাদের স্বল্পই প্রভেদ। তাহাদিগের দ্বারা উচ্চাঙ্গের সাহিত্য সৃষ্টি কখনোই হইতে পারে না। আর এক শ্রেণীর মানব আছে, যাহারা আপাত নিত্য ভোগ সুখাদি লাভে সন্তুষ্ট থাকিতে না পারিয়া উচ্চতর আদর্শ সকল অন্তরে অনুভব করিয়া বহিস্থ সকল বিষয় সেই ছাঁচে গড়িবার চেষ্টায় ব্যস্ত হইয়া রহিয়াছে। দে ওয়ান্ট টু রিয়ালাইজ দ্য আইডিয়াল। ঐরূপ মানবী যথার্থ সাহিত্যের সৃষ্টি করিয়া থাকে। উহাদিগের মধ্যে আবার যাহারা সর্বোচ্চ আদর্শ অবলম্বন করিয়া উহা জীবনে পরিণত করিতে ছুটে, তাহাদিগকে প্রায়ই সংসারের বাহিরে যাইয়া দাঁড়াইতে হয়। ঐরূপ আদর্শ জীবনে পূর্ণভাবে পরিণত করিতে দক্ষিণেশ্বরের পরমহংসদেবকেই কেবলমাত্র দেখিয়াছি, সেজন্যই তাহাকে শ্রদ্ধা করিয়া থাকি। উহার পরে ঠাকুরের নিকটে নরেন্দ্রের মহত্বের পরিচয় লাভ। যুবকের ওই প্রকার গভীর ভাবপূর্ণ বাক্য এবং পাণ্ডিত্যে সেদিন চমৎকৃত হইলেও আমাদিগের বন্ধুর সহিত তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ দেখিয়া তাহার কথায় ও কাজে মিল নাই ভাবিয়া আমরা ক্ষুণ্ণ হইয়াছিলাম। অনন্তর বিদায় গ্রহণ পূর্বক আমরা সে স্থান হইতে চলিয়া আসিয়াছিলাম। ওই ঘটনার কয়েক মাস পরে আমরা ঠাকুরের নিকটে শ্রীযুত নরেন্দ্রের গুণানুবাদ শ্রবণে মুগ্ধ হইয়া তাহার সহিত পরিচিত হইবার জন্য তাহার আলয়ে উপস্থিত হইয়াছিলাম এবং পূর্ব পরিদৃষ্ট যুবককে ঠাকুরের বহু প্রশংসিত নরেন্দ্রনাথ বলিয়া জানিতে পারিয়া বিস্ময় সাগরে নিমগ্ন হইয়াছিলাম। প্রথম দেখা হইতে ঠাকুরের নরেন্দ্রকে বুঝিতে পারা। গতানুগতিক স্বভাবসম্পন্ন সাধারণ মানব ঐরূপে নরেন্দ্রনাথের বাহ্য আচরণ সমূহ দেখিয়া তাহাকে দাম্ভিক, উদ্ধত এবং অনাচারী প্রভৃতি বলিয়া অনেক সময় ধারণা করিয়া বসিলেও ঠাকুর কিন্তু তাহার সম্বন্ধে কখনো ঐরূপ ভ্রমে পতিত হয় নাই। প্রথম দর্শনকাল হইতেই তিনি বুঝিতে পারিয়াছিলেন নরেন্দ্রের দম্ভ ও ঔদ্ধত্য তাহার অন্তর্নিহিত অসাধারণ মানসিক শক্তিসমূহের ফলস্বরূপ বিশাল আত্মবিশ্বাস হইতে সমুদিত হয়। তাহার নিরঙ্কুশ স্বাধীন আচরণ তাহার স্বাভাবিক আত্মসংযমের পরিচায়ক ভিন্ন অন্য কিছু নহে। তাহার লোকমান্যে উদাসীনতা তদীয় পূত স্বভাবের আত্মপ্রসাদ হইতেই সমুত্থিত হইয়া থাকে। তিনি বুঝিয়াছিলেন কালে নরেন্দ্রের অসাধারণ স্বভাব সহস্রদল কমলের ন্যায় পূর্ণ বিকশিত হইয়া নিজ অনুপম গৌরব ও মহিমায় প্রতিষ্ঠিত হইবে। তখন তাপদগ্ধ সংসারের সংসর্গে আসিয়া তাহার ওই দম্ভ ও ঔদ্ধত্য অসীম করুণাকারে পরিণত হইবে। তাহার অদৃষ্টপূর্ব আত্মবিশ্বাস হতাশ প্রাণে বিশ্বাসের পুনঃ প্রতিষ্ঠা করিবে। তাহার স্বাধীন আচরণ সংযম রূপ সীমায় সর্বদা অবস্থিত থাকিয়া যথার্থ স্বাধীনতা লাভের উহাই একমাত্র পথ বলিয়া অপরকে নির্দেশ করিবে। উচ্চ আধার বুঝিয়া নরেন্দ্রকে প্রকাশ্যে প্রশংসা। সেই জন্যই দেখিতে পাওয়া যায় প্রথম পরিচয়ের দিন হইতেই ঠাকুর সকলের নিকটে শত মুখে নরেন্দ্রের প্রশংসা করিতেছেন। প্রকাশ্যভাবে সর্বদা প্রশংসা লাভ করিলে দুর্বল মনে অহংকার প্রবৃদ্ধ হইয়া তাহাকে বিনাশের পথে অগ্রসর করে, এ কথা বিশেষভাবে জানিয়াও যে তিনি নরেন্দ্রনাথের সম্বন্ধে ওই নিয়মের ব্যতিক্রম করিয়াছিলেন তাহার কারণ তিনি নিশ্চয় বুঝিয়াছিলেন নরেন্দ্রের হৃদয় মন ঐরূপ দুর্বলতা হইতে অনেক ঊর্ধ্বে অবস্থান করিতেছে। ওই বিষয়ক কয়েকটি দৃষ্টান্তের এখানে উল্লেখ করিলেই পাঠক ওই কথা বুঝিতে পারিবেন। নরেন্দ্রের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে ঠাকুরের কথা।
মহামনস্বী শ্রীযুত কেশবচন্দ্র সেন, শ্রীযুত বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি লব্ধ প্রতিষ্ঠ ব্রাহ্ম নেত্রগণ ঠাকুরের সহিত সম্মিলিত হইয়া একদিন একত্র সমাসীন রহিয়াছেন। যুবক নরেন্দ্রও তথায় উপবিষ্ট আছেন। ঠাকুর ভাবমুখে অবস্থিত হইয়া প্রসন্ন মনে কেশব ও বিজয়ের প্রতি দৃষ্টি করিতে লাগিলেন। পরে নরেন্দ্রনাথের প্রতি দৃষ্টি আকৃষ্ট হইবা মাত্র তাহার ভাবী জীবনের উজ্জ্বল চিত্র তাহার মানসপটে সহসা অঙ্কিত হইয়া উঠিল এবং উহার সহিত কেশব প্রমুখ ব্যক্তিগণের পরিণত জীবনের তুলনা করিয়া তিনি পরম স্নেহে নরেন্দ্রনাথকে নিরীক্ষণ করিতে লাগিলেন। পরে সভাভঙ্গ হইলে বলিলেন, দেখিলাম কেশব যেরূপ একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হইয়াছে, নরেন্দ্রের ভিতর ঐরূপ 18টা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। আবার দেখিলাম কেশব ও বিজয়ের অন্তর দীপশিখার ন্যায় জ্ঞানালোকে উজ্জ্বল রহিয়াছে। পরে নরেন্দ্রের দিকে চাহিয়া দেখি তাহার ভিতরের জ্ঞান সূর্য উদিত হইয়া মায়া মোহের লেশ পর্যন্ত তথা হইতে দূরীভূত করিয়াছে। অন্তর্দৃষ্টি শূন্য দুর্বল চেতা মানব ঠাকুরের শ্রীমুখ হইতে ঐরূপ প্রশংসা লাভ করিলে অহংকারে স্ফীত হইয়া আত্মহারা হইয়া পড়িত। নরেন্দ্রের মনে কিন্তু উহাতে সম্পূর্ণ বিপরীত ফলের উদয় হইল। তাহার অলৌকিক অন্তর্দৃষ্টি সম্পন্ন মন উহাতে আপনার ভিতরে ডুবিয়া যাইয়া শ্রীযুত কেশব ও বিজয়ের অশেষ গুণরাজির সহিত নিজ তৎকালীন মানসিক অবস্থান নিরপেক্ষ তুলনায় প্রবৃত্ত হইল এবং আপনাকে ঐরূপ প্রশংসা লাভের আরোগ্য দেখিয়া ঠাকুরের কথায় তীব্র প্রতিবাদ করিয়া বলিয়া উঠিল, মহাশয় করেন কি? লোকে আপনার ঐরূপ কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে। কোথায় জগৎ বিখ্যাত কেশব ও মহামনা বিজয় এবং কোথায় আমার ন্যায় একটা নগণ্য স্কুলের ছোঁড়া? আপনি তাহাদিগের সহিত আমার তুলনা করিয়া আর কখনো ঐরূপ কথা সকল বলিবেন না। ঠাকুর উহাতে তাহার প্রতি সন্তুষ্ট হইয়া বলিয়াছিলেন, কি করব রে, তুই কি ভাবিস আমি ঐরূপ বলিয়াছি? মা আমাকে ঐরূপ দেখাইলেন তাই বলিয়াছি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই, তাই বলিয়াছি। নরেন্দ্রের ওই কথার প্রতিবাদ। মা দেখাইয়াছেন ও বলাইয়াছেন বলিলেই ঠাকুর ঐরূপ স্থলে নরেন্দ্রের হস্তে সর্বদা নিষ্কৃতি পাইতেন তাহা নহে। তাহার ঐরূপ দর্শন সকলের সত্যতা সম্বন্ধে সন্দিগ্ধ হইয়া স্পষ্টবাদী নির্ভীক নরেন্দ্র অনেক সময় বলিয়া বসিতেন, মা দেখাইয়া থাকেন অথবা আপনার মাথার খেয়ালে ওই সকল উপস্থিত হয়, তাহা কে বলিতে পারে? আমার ঐরূপ হইলে আমি নিশ্চিত বুঝিতাম আমার মাথার খেয়ালে ঐরূপ দেখিতে পাইতেছি। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন এ কথা নিঃসন্দেহে প্রমাণিত করিয়াছে যে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সকল আমাদিগকে অনেক স্থলে প্রতারিত করে। তদুপরি বিষয় বিশেষ দর্শনের বাসনা যদি আমাদিগের মনে সতত জাগরিত থাকে, তাহা হইলে তো কথাই নাই। উহারা আমাদিগকে পদে পদে প্রতারিত করিয়া থাকে। আপনি আমাকে স্নেহ করেন এবং সকল বিষয়ে আমাকে বড় দেখিতে ইচ্ছা করেন, সেই জন্য হয়তো আপনার ঐরূপ দর্শন সকল আসিয়া উপস্থিত হয়। নরেন্দ্রের তর্কশক্তিতে মুগ্ধ হইয়া ঠাকুরের জগন্মাতাকে জিজ্ঞাসা। ঐরূপ বলিয়া শ্রীযুত নরেন্দ্র পাশ্চাত্য শারীর বিজ্ঞানে স্বসংবেদ্য দর্শনসমূহ সম্বন্ধে যে সকল অনুসন্ধান ও গবেষণা আছে এবং যেরূপে তাহাদিগকে ভ্রম সংকুল বলিয়া প্রমাণিত করা হইয়াছে, সেই সকল বিষয়ে নানা দৃষ্টান্ত সহায়ে ঠাকুরকে বুঝাইতে সময়ে সময়ে অগ্রসর হইতেন। ঠাকুরের মন যখন উচ্চ ভাবভূমিতে অবস্থান করিত, তখন নরেন্দ্রের ঐরূপ বালসুলভ চেষ্টাকে সত্যনিষ্ঠার পরিচয় মাত্র ভাবিয়া তিনি তাহার উপর অধিকতর প্রসন্ন হইতেন। কিন্তু সাধারণ ভাবভূমিতে অবস্থানকালে নরেন্দ্রের তীক্ষ্ণ যুক্তি সকল ঠাকুরের বালকের ন্যায় স্বভাব সম্পন্ন সরল মনকে অভিভূত করিয়া কখনো কখনো বিষম ভাবাইয়া তুলিত। তখন মুগ্ধ হইয়া তিনি ভাবিতেন, তাই তো কায় মনোবাক্যে সত্যপরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলিবার লোক নহে।
তাহার ন্যায় দৃঢ় সত্যনিষ্ঠ ব্যক্তি সকলের মনে সত্য ভিন্ন মিথ্যা সংকল্পের উদয় হয় না, এ কথা শাস্ত্রেও আছে। তবে কি আমার দর্শন সমূহে ভ্রম সম্ভাবনা আছে? আবার ভাবিতেন, কিন্তু আমি তো ইতঃপূর্বে নানা রূপে পরীক্ষা করিয়া দেখিয়াছি, মা আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই, এবং তাহার শ্রীমুখ হইতে বারংবার আশ্বাসও পাইয়াছি। তবে সত্যপ্রাণ নরেন্দ্র আমার দর্শন সকল মাথার খেয়ালে উপস্থিত হয়, এই কথা বলে কেন? কেন তাহার মন বলিবা মাত্র ওই সকলকে সত্য বলিয়া উপলব্ধি করে না? এইরূপ ভাবনায় পতিত হইয়া মীমাংসার জন্য ঠাকুর অবশেষে শ্রী শ্রী জগদম্বাকে ওই কথা জিজ্ঞাসা করিতেন, এবং ওর কথা শুনিস কেন? কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। তাহার শ্রীমুখ হইতে এইরূপ আশ্বাসবাণী শুনিয়া তবে নিশ্চিন্ত হইতে পারিতেন। দৃষ্টান্ত স্বরূপে এখানে একদিনের ঘটনার উল্লেখ করিলেই পাঠকের পূর্বোক্ত বিষয় হৃদয়ঙ্গম হইবে। তখন কুচবিহার বিবাহে মতভেদ লইয়া ব্রাহ্মণগণ ওই বিষয়ক দৃষ্টান্ত, সাধারণ সমাজে ঠাকুরের নরেন্দ্রকে দেখিতে আসা। তখন কুচবিহার বিবাহে মতভেদ লইয়া ব্রাহ্মগণ দুই দলে বিভক্ত হইয়াছেন, এবং সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কয়েক বৎসর হইল হইয়া গিয়াছে। নরেন্দ্রনাথ শ্রীযুত কেশবের নিকট সময়ে সময়ে গমনাগমন করিলেও সাধারণ সমাজেই নিয়মিতভাবে যোগদান পূর্বক রবিবাসরীয় উপাসনাকালে তথায় ভজনাদি করিতেছেন। কোনো কারণবশত নরেন্দ্র এই সময় 2-1 সপ্তাহ দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে যাইতে পারেন নাই। ঠাকুর প্রতিদিন তাহার আগমন প্রতীক্ষাপূর্বক নিরাশ হইয়া স্থির করিলেন, স্বয়ং কলিকাতায় যাইয়া অদ্য নরেন্দ্রকে দেখিয়া আসিবেন। পরে মনে পড়িল সেদিন রবিবার। নরেন্দ্র যদি কাহারও সহিত সাক্ষাৎ করিতে কোথাও গমন করে এবং কলিকাতায় যাইয়াও তাহার দেখা না পান, তখন স্থির করিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের সান্ধ্যোপাসনাকালে সে ভজন গাহিতে নিশ্চিত উপস্থিত হইবে। সেখানে যাইলেই তাহাকে দেখিতে পাইব। আবার ভাবিলেন, সহসা সমাজে ঐরূপে উপস্থিত হইলে ব্রাহ্ম ভক্তগণের অসন্তোষের কারণ হইব না তো? পরক্ষণেই মনে হইল, কেন, কেশবের সমাজে ঐরূপ কয়েকবার উপস্থিত হইয়াও তো তাহাদিগের সন্তোষ ভিন্ন অসন্তোষ দেখি নাই, এবং বিজয়, শিবনাথ প্রভৃতি সাধারণ সমাজের নেতৃগণ তো দক্ষিণেশ্বরে ঐরূপে ইতঃপূর্বে অনেক সময় আসিয়াছেন। ঠাকুরের সরল মন ঐরূপ সরলভাবে ওই কথা মীমাংসা করিবার কালে একটি বিষয় স্মরণ করিতে বিস্মৃত হইল। তাহার সংস্পর্শে আসিয়া শ্রীযুত কেশব ও বিজয়ের ধর্ম সম্বন্ধীয় মতের পরিবর্তন লক্ষ্যপূর্বক শিবনাথ প্রমুখ সাধারণ সমাজভুক্ত ব্রাহ্মগণের অনেকে যে তাহার নিকটে পূর্বের ন্যায় গমনাগমন ক্রমশ ছাড়িয়া দিতেছেন, এ কথা ঠাকুরের মনে ক্ষণকালের জন্য উদিত হইল না। না হইবারই কথা, কারণ ঈশ্বরের প্রতি তীব্র অনুরাগে মানব মন উচ্চ ভাবভূমিকায় আরোহণ পূর্বক তাহার পূর্ণ কৃপা সৌভাগ্য লাভে যত অগ্রসর হইবে, ততই তাহার ইতঃপূর্বের ধর্মমত সকল ক্রমশ পরিবর্তিত হইবে, এই বিষয়ে সত্যতা তিনি আজীবন প্রাণে প্রাণে উপলব্ধি করিয়াছিলেন। সত্যপ্রিয় ব্রাহ্মগণ সত্যের প্রতিষ্ঠার জন্যই এতকাল সংগ্রাম করিয়া আসিতেছেন। অতএব আধ্যাত্মিক উপলব্ধি সকলের ইতি নির্দেশ করিতে তাহারা যে এখন ভিন্ন পথে অগ্রসর হইবেন, এ কথা তিনি বুঝিবেন কিরূপে? তাহার তথায় আগমনের ফল। সন্ধ্যা সমাগতা। শত ব্রাহ্ম ভক্তের পূত হৃদয়োচ্ছ্বাস সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম ইত্যাদি মন্ত্র সহায়ে ঊর্ধ্বে উত্থিত হইয়া শ্রী ভগবানের শ্রী পাদপদ্মে মিলিত হইতে লাগিল। ক্রমে উপাসনা ও ধ্যান পরিসমাপ্ত করিয়া ঈশ্বরানুরাগ ও আধ্যাত্মিক ঐকান্তিকতা বৃদ্ধির জন্য আচার্য বেদী হইতে ব্রাহ্ম সঙ্গকে সম্বোধনপূর্বক উপদেশ প্রদান করিতে আরম্ভ করিলেন। এমন সময়ে অর্ধবাহ্য অবস্থাপন্ন ঠাকুর ব্রাহ্ম মন্দিরে প্রবিষ্ট হইয়া বেদিকায় উপবিষ্ট আচার্যের দিকে অগ্রসর হইতে লাগিলেন। সমাগত ব্যক্তিগণের মধ্যে অনেকে তাহাকে ইতঃপূর্বে দেখিয়াছিলেন।
সুতরাং তাহার সহসা আগমনের বার্তা সংঘ মধ্যে প্রচারিত হইতে বিলম্ব হইল না, এবং ইতঃপূর্বে যাহারা তাহাকে কখনো দর্শন করেন নাই তাহাদিগের কেহ বা দণ্ডায়মান হইয়া কেহ বা বেঞ্চির উপরে উঠিয়া তাহাকে দেখিতে লাগিলেন। ঐরূপে সংঘ মধ্যে বিশৃঙ্খলা উপস্থিত হইতে দেখিয়া আচার্য নিজ কার্য সাধনে বিরত হইলেন, এবং ভজন মণ্ডলী মধ্যে উপবিষ্ট নরেন্দ্রনাথ ঠাকুর যে জন্য সহসা তথায় উপস্থিত হইয়াছেন বুঝিতে পারিয়া তাহার পার্শ্বে আসিয়া উপস্থিত হইলেন। কিন্তু বেদিস্থ আচার্য বা সমাজস্থ অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া ঠাকুরকে সাদর আহ্বান করা দূরে থাকুক, তাহাকে বিজয়কৃষ্ণ প্রমুখ ব্রাহ্মগণের মধ্যে পূর্বোক্ত মতদ্বৈধ আনয়নের কারণরূপে নিশ্চিত করিয়া তাহার প্রতি সাধারণ শিষ্টাচার প্রদর্শনেও সেদিন উদাসীন হইয়া রহিলেন। জনতা নিবারণ জন্য গ্যাস নির্বাণ করা। ঠাকুর এদিকে কোনো দিকে লক্ষ্য না করিয়া বেদীর নিকট উপস্থিত হইলেন এবং সমাধিস্থ হইয়া পড়িলেন। তখন তাহার উক্ত অবস্থা দেখিবার জন্য উপস্থিত জনসাধারণের আগ্রহ বৃদ্ধি হওয়ায় পূর্ব বিশৃঙ্খলার বৃদ্ধি ভিন্ন হ্রাস হইল না, এবং উহা নিবারণ করা অসম্ভব দেখিয়া জনতা ভাঙিয়া দিবার উদ্দেশ্যে সমাজগৃহের প্রায় সমস্ত গ্যাসালোক নির্বাপিত করা হইল। ফলে মন্দিরের বাহিরে আসিবার জন্য অন্ধকারে জনতা মধ্যে বিষম গণ্ডগোল উপস্থিত হইল। নরেন্দ্রের ঠাকুরকে কোন রূপে বাহিরে আনয়ন ও দক্ষিণেশ্বরে পৌঁছাইয়া দেওয়া। সমাজস্থ কেহ ঠাকুরকে সাদরে গ্রহণ করিলেন না দেখিয়া শ্রীযুত নরেন্দ্র ইতঃপূর্বে মর্মাহত হইয়াছিলেন। অন্ধকারে কিরূপে তাহাকে মন্দিরের বাহিরে আনয়ন করিবেন তদ্বিষয়ে তিনি এখন বিষম চিন্তিত হইলেন। অতঃপর ঠাকুরের সমাধিভঙ্গ হইবা মাত্র মন্দিরের পশ্চাতের দ্বার দিয়া তিনি তাহাকে কোন রূপে বাহিরে আনয়নপূর্বক তাহার সহিত গাড়িতে উঠিয়া তাহাকে দক্ষিণেশ্বরে পৌঁছাইয়া দিলেন। নরেন্দ্র বলিতেন, আমার জন্য ঠাকুরকে সেদিন ঐরূপে লাঞ্ছিত হইতে দেখিয়া মনে কতদূর দুঃখ কষ্ট উপস্থিত হইয়াছিল তাহা বলা অসম্ভব। ওই কার্যের জন্য তাহাকে সেদিন কত না তিরস্কার করিয়াছিলাম। তিনি কিন্তু পূর্বোক্ত ঘটনায় ক্ষুণ্ণ হওয়া বা আমার কথায় কর্ণপাত করা কিছুই করেন নাই। তাহাকে ভালোবাসিবার জন্য নরেন্দ্রের ঠাকুরকে তিরস্কার ও তাহার জগন্মাতার বাণী শুনিয়া আশ্বস্ত হওয়া। আমার প্রতি ভালোবাসার জন্য তিনি ঐরূপে আপনার দিকে কিছুমাত্র লক্ষ্য রাখেন না দেখিয়া তাহার উপর বিষম কঠোর বাক্য প্রয়োগ করিতেও কখনো কখনো কুণ্ঠিত হই নাই। বলিতাম, পুরাণে আছে ভরত রাজা হরিণ ভাবিতে ভাবিতে মৃত্যুর পরে হরিণ হইয়াছিল। এ কথা যদি সত্য হয় তাহা হইলে আপনার আমার বিষয়ে অত চিন্তা করার পরিণাম ভাবিয়া সতর্ক হওয়া উচিত। বালকের ন্যায় সরল ঠাকুর আমার ওই সকল কথা শুনিয়া বিষম চিন্তিত হইয়াছিলেন। বলিয়াছিলেন, ঠিক বলেছিস, তাই তোরে, তাহলে কি হবে? আমি যে তোকে না দেখে থাকতে পারি না। দারুণ বিমর্ষ হইয়া ঠাকুর মাকে ওই কথা জানাইতে গেলেন, এবং কিছুক্ষণ পরে হাসিতে হাসিতে ফিরিয়া আসিয়া বলিলেন, যা শালা, আমি তোর কথা শুনব না। মা বললেন, তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই ভালোবাসিস। যেদিন ওর ভিতর নারায়ণকে না দেখতে পাবি সেদিন ওর মুখ দেখতেও পারবি না। ওই রূপে আমি ইতঃপূর্বে যত কথা বুঝাইয়াছিলাম ঠাকুর সেই সকলকে এক কথায় সেদিন উড়াইয়া দিয়াছিলেন।